বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি লাইভ সেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের আজকের প্রোগ্রামে অতিথি হিসেবে যিনি আছেন, এর আগেও একটি প্রোগ্রামে আমরা ওনাকে পেয়েছিলাম। ওনার পরিচয়ের আগে একবার আপনাদেরকে দিয়েছিলাম, আরেকবার একটু পরিচয়টা দেই। ওনার নাম জনাব মাজহারুল ইসলাম। ধানমন্ডিতে বসবাসরত আমাদের একজন বড় মাপের বিনিয়োগকারী। হিউজ অ্যামাউন্ট উনি বিনিয়োগ করেছেন এই ডেস্টিনি নামক প্রতিষ্ঠানে। এর বাইরে উনার আরো বেশ কিছু পরিচয় আছে। উনি একজন প্রফেশনাল বিজনেসম্যান, একটা লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, এবং একই সাথে একটা দীর্ঘ সময় উনি বা আন্তর্জাতিক বিশ্বমানের যেই জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাটা বাটা কোম্পানির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ছিলেন। তো এর আগেও একটা প্রোগ্রামে আমরা ওনাকে নিয়ে এসেছিলাম। আজকেও উনি আমাদের প্রোগ্রামে ওনার মূল্যবান সময় দিয়েছেন। তো জনাব মাজহারুল ইসলাম, আজকের এই প্রোগ্রামে আপনার মূল্যবান সময় দিয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ। দেশের সমস্ত সকলদের বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশ সমস্ত ধন্যবাদ। আমি আজকে কয়েকটা তথ্য দিব, যে তথ্যগুলোর ভিত্তিতে আপনার কাছ থেকে আমরা মতামত এবং ফিডব্যাক জানতে চাইবো। সেক্ষেত্রে আশা করি আপনার কাছ থেকে আমরা মূল্যবান কিছু মতামত পাবো। তো শুরু করবো আজকে যেটা দিয়ে, সেটা হচ্ছে এই ডেস্টিনির এই ক্রান্তি লগ্নে একটা ভুইফোর প্রতিষ্ঠান হিসেবে ডেস্টিনি ২০০০ লিমিটেডের প্রতিপক্ষ এবং ডেস্টিনি ২০০০ লিমিটেডকে বিলুপ্ত করার লক্ষ্য নিয়ে গঠিত যে প্রতিষ্ঠান ডিটুকে অ্যাসোসিয়েটস লিমিটেড নিয়ে। তো এই যে ডিটুকে অ্যাসোসিয়েটস লিমিটেড, এই প্রতিষ্ঠানের প্রথম বক্তব্যটাই আমি আপনার কাছে জানতে চাইবো এটার নাম নিয়ে। যেমন দেখেন, আপনি একটা কোম্পানির মালিকানায় আছেন। আপনার কোম্পানিটা জয়েন্ট স্টকে রেজিস্টার্ড একটা নিবন্ধিত কোম্পানি। এখন আমি চাইলেই কিন্তু আপনার কোম্পানির ওই নাম ব্যবহার করতে পারবো না। যেমন ধরেন বসুন্ধরা গ্রুপ, তাদের নাম আমি যদি এখন ব্যবহার করে কোনো ব্যবসা করি, আমি কিন্তু ঝামেলায় পড়ে যাব। অথবা যমুনা গ্রুপ বলেন অথবা যে কোনো গ্রুপই বলেন। তো একই রকম ভাবে ডিটুকে, এটা তো একটা ব্র্যান্ড, ডেস্টিনির একটা রেজিস্টার্ড ব্র্যান্ড। তো এই নামটা ব্যবহার করে বর্তমান মালিক পক্ষ বা ডেস্টিনির বাকি মালিক পক্ষের সাথে সমন্বয় না করে ডিটুকে নামটা ব্যবহার করে অন্য কোনো প্রতিষ্ঠান যদি ব্যবসা করে, সেটা আমার দৃষ্টিতে আইনত দণ্ডনীয় অপরাধ। তো সেই ক্ষেত্রে ডিটুকে নামটাকে ব্যবহার করে ডিটুকে অ্যাসোসিয়েটস লিমিটেড নামে যে প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল, তার শুরুটাই তো আমি মনে করি গোড়ায় গলদ। এই নামের ক্ষেত্রে এই নামকরণ করাটা কি আইনগত বৈধ হয়েছে? আপনি আপনার দৃষ্টিতে কি মনে করেন, জনাব মাজহারুল ইসলাম? আমি গত 2 দিন আগে D2K অ্যাসোসিয়েশন নামে একজন ভদ্রলোকের লাইভ প্রোগ্রাম দেখতেছিলাম। তো ওইটার ভিতর দিয়ে আমি যা বুঝতে পারলাম, D2K তারা একটা অ্যাসোসিয়েশন নাম দিয়েছে। হ্যাঁ, এটা নাম দেওয়ার পরে ওনারা এই D2K নামে ব্যবসা চালাচ্ছে এবং বলা হচ্ছে এখানে এরকম যে D2K অ্যাসোসিয়েটস একটা প্রতিষ্ঠান, তার 1 লক্ষ সদস্য হয়ে গেছে, 5 লক্ষ সদস্য করার টার্গেট। আমার সার বেরোয় আসলেই এটা হয়ে যাবে এবং আমাদের 25 লক্ষ সদস্য হয়ে যাবে। এই কথাগুলো যখন আমি শুনলাম, কোনটার সাথে কোনটার লিঙ্ক এবং এটার মানে কি, মানে কি ধরনের প্রতিষ্ঠান, আমার বুঝতে অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতেই পারিনি। আমি মনে মনে ভাবতেছিলাম যে কারোর সঙ্গে যদি শেয়ার করতে পারতাম এই বিষয়টা, তাহলে আমার একটু ক্লিয়ার হতো, আমার বিষয়টা ক্লিয়ার হতো আমার। তা আমি একটা অদ্ভুত জিনিস শুনলাম, ডিটুকে অ্যাসোসিয়েটস নামে একটা প্রতিষ্ঠান যার 1 লক্ষ সদস্য আছে, 5 লক্ষ সদস্য টার্গেট, তার বেরিয়ে আসলেই সব হয়ে যায়। তার বেরোবে কবে, এটার কোনো নিশ্চয়। তো তার বেরোলে কি হবে? তো এইসব কথাবার্তা শুনে আমি মনে করলাম যে তারা ডেস্টিনি 2000 লিমিটেড এই শব্দটা একবার উচ্চারণ করে, ডেস্টিনি শব্দটা উচ্চারণ করে। মানে এখানে একটা ব্লাফিং কেস বা জনগণকে ধোঁকা দেওয়ার মতো একটা শব্দ তারা উচ্চারণ করছে, যেটা দিয়া বিভ্রান্ত করা খুব সহজ। এবং সেই বিভ্রান্তের মধ্যে যদি আমরা পড়ি, তাহলে নির্ঘাত আমাদের একটা
আমাদের না, যারা যারা পড়বে তাদের সবাই সমস্যা হবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি জিনিসটাকে পরে চিন্তা করলাম যে এইটা কেন এভাবে প্রোগ্রামটা উনি কেন করলেন, উনি তো কোনো কিছু বলতে পারলেন না, ওনার বলার মধ্যে কোনো কিছু স্পষ্টতা নাই। যে কোম্পানির কোনো সদস্য সংখ্যা নাই, যে সংখ্যা কোনো লিমিটেড কতগুলি সদস্য তাও জানা নেই, এবং সেই নামটা ব্যবহার করতে ডেস্টিনি ইনস্টিটিউশন লিমিটেডের কথা বলছে না, মানে কোনো কিছুই কিন্তু ক্লিয়ার করছে। অর্থাৎ একটা লাইভ প্রোগ্রাম করে ফেলছে একটা কোম্পানির উপরে, যে কোম্পানিটার সদস্য অলরেডি 1 লাখ হয়ে গেছে, আরো 4 লাখ হবে। তাহলে 1 লাখ হয়ে গেছে, 4 লাখ হবে, এটা আপনি কি করে বলতে পারবেন? আপনি কি করে জানলেন যে 4 লক্ষ সদস্য আপনার হয়ে গেছে? আর যারা সদস্য আপনার আছে, তারা কি আপনার ডেস্টিনি টিউটোরিয়াল লিমিটেডের সদস্য? যদি ডেস্টিনি টিউটোরিয়াল লিমিটেডের সদস্য না হয়, বোর্ড অফ ডাইরেক্টরের তারা মেম্বার আছে, এবং তারা যদি মেজরিটি না হয়, তারা তো কোনো মিটিংও করতে পারবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, বি2কে স্টেটস নামে ডেস্টিনির তো কোনো প্রতিষ্ঠান নাই। বি2কে স্টেটস নামে ডেস্টিনি কোনো রেজিস্টার্ড কোম্পানি আছে বলে আমার জানা নেই। জানি না আসলে আছে কিনা। যদি না থাকে, তা বি2কে স্টেটস নামে জয়েন্ট কোম্পানিতে কোনো রেজিস্ট্রেশন তারা করতে পারবে। যেহেতু বি2কে ডেস্টিনি টিউটোরিয়াল লিমিটেড নামে এবং তার আরো কিছু সিস্টার কোম্পানির নামে জয়েন্ট কোম্পানিতে অলরেডি রেজিস্ট্রেশন করা হয়েছে। এখন যদি কোনো ডাইরেক্টর বা কোনো এমডি চেয়ারম্যান বা কেউ যদি এই কোম্পানি থেকে কোনো কারণে দূরে থাকে বা থেকে অ্যাটেন্ড না করে, যদি তারা ডাইরেক্টর হিসাবে কাজ করার সুযোগ না পায়, যে কোনো কারণে হোক, কারণ আমি বলবো না, কারণ আছে, তাহলে কিন্তু তাদের দ্বারা আর কোনো কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরের কোনো কাজ করবে না। এখন সেখানে একটা নাম প্রকাশ করা হয়েছে, একজনকে এমডি করা। কেন এমডি করা হলো এই কোম্পানির? কারা কারা বোর্ড অফ ডাইরেক্টর? কেন কেন করা হলো এমডি? কি প্রয়োজন পড়লো? যেখানে যেখানে মাননীয় হাইকোর্ট কর্তৃক একটা কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটির চেয়ারম্যান আছেন, মাননীয় চেয়ারম্যান আছেন, সেই কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর তারা কোম্পানি চালাচ্ছে, এবং তারা বোর্ড অফ ডাইরেক্টরের মিটিং করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করছেন। কোন কোম্পানি কি করতে হবে সেই কোম্পানি পরিচালনা করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন কমিটি গঠন করছেন। এই কার্যক্রমকে ওভারটেক করে, বাদ দিয়ে তার আরেকটা মাননীয় হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আরেকটা কোম্পানি করছে, যেটা কোনো অস্তিত্ব মানুষের জানা নেই, এবং যেটার ফাইন্যান্সিং কোত্থেকে আসতো, কিভাবে সংগ্রহ হলো, তারা সেটা কোনো ডকুমেন্টেশন করা হয়েছে কিনা, তাদের কোম্পানির কোনো রেজিস্ট্রেশন আছে কিনা, তাদের যে টাকা পয়সা লেনদেন হচ্ছে সেগুলোর কোনো কোনো ভ্যালিড ডকুমেন্টের মাধ্যমে নেওয়া হচ্ছে কিনা। আমরা শুনেছি যে এরকম একটা কোম্পানি কাজ করছে, সেটা জুম মিটিং এর মাধ্যমে, এবং সেখানে 100 টাকা নিয়ে কষ্ট হয়ে 1800 টাকা দিবে, এরকম কথা। সে কথার কোনো কিছু নাই, কোনো আইনগত অধিকারও নেই বা কিছুও নাই, এবং সেটা তো কোনো কাগজ দ্বারা প্রমাণিত না। কেউ কোনো কাগজ শো করতে পারছে না। অনেকের কাছে অনেক কথা শুনেছি আমরা বিভিন্ন সময়ে, মিডিয়ার মাধ্যমে এসে অনেকের কথা বলছে, বা আমি পার্সোনালি অনেক কথা শুনেছি। তারা বলছে যে তখন তাদের কাছে কোনো রেকর্ড নেই, তাদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে তার কোনো রেকর্ড নেই। দেখুন, যে টাকা নেওয়ার কোনো রেকর্ড থাকে না, সেটা আইনগত ভাবে এবং ধর্মীয় ভাবে কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য না। তো এই প্রথম কথা হলো, এই কোম্পানিটা সম্পূর্ণ অবৈধ এবং সেটার কোনো বৈধতা নেই। তো যে কোম্পানির বৈধতা নেই সেটা নিয়ে তো আমাদের আলোচনার কোনো কিছু হতে পারে না। আমরা এটা বাদ দিয়ে, এটা আমাদের বোর্ড অফ ডাইরেক্টর যারা আছেন, মাননীয় বোর্ড অফ ডাইরেক্টর চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যগণ, অন্যান্য ডাইরেক্টর বৃন্দ যারা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন যে আমাদের বর্তমানে লিমিটেড এবং অন্যান্য অঙ্গ সংগঠন যেগুলো আছে, বিএমসিএসএল, প্রেজেন্টেশন, অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে, যেগুলো ভ্যালিড প্রতিষ্ঠান, ডেস্টিনি লিমিটেড আওতাভুক্ত গ্রুপ কোম্পানি, সেগুলো নিয়ে কাজ করবেন। সেই কাজের পরিক্রমা আমরা দেখব, দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব, এবং আমরা বিভিন্ন প্রসঙ্গে কথা বলবো যদি প্রয়োজন পড়ে। যেহেতু আমরা এনে বিনিয়োগ করেছি, আমাদের প্রতিটা মুহূর্ত যাচ্ছে খুব খুব কষ্টের মধ্যে, প্রতিটা মুহূর্ত আমরা কাটাচ্ছি খুব হাইহুতাশের মধ্যে। আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের জীবন যাপন করা একটু কঠিন হয়ে যাবে, সেখানে আমাদের খোঁজখবর নেওয়াটা খুব প্রাসঙ্গিক ব্যাপার। এবং আমরা যাতে এখান থেকে একটা ভালো রেজাল্ট পাই তাড়াতাড়ি, আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই কাজে সহায়তা করে, সেই দোয়াই আল্লাহর কাছে করি। আমরা চাই যে আমাদের ডেস্টিনি টিউটোরিয়াল লিমিটেড এবং তার সঙ্গে তার যে অন্যান্য গ্রুপ অফ কোম্পানির মধ্যে যে সদস্যগুলো রয়ে গেছে, PMCSL, অন্যান্য সংগঠন, এগুলি চালু হোক, চালু হওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হোক, এবং যে প্রপার্টি গুলো আমরা শুনেছি আপনার মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে, যে প্রপার্টি গুলো ডেস্টিনি টিউটোরিয়াল লিমিটেড এবং অন্যান্য PMCSL অধীনে যেসব প্রপার্টি বিভিন্ন বিভাগীয় আহ, বিভাগীয় জায়গায় বা জেলা পর্যায়ে রয়েছে, সেগুলো যদি কালেক্ট
করে একসাথে করে এগুলি কার্যক্রম পরিচালনা করা হয় এবং এগুলিকে যদি ইউটিলাইজ করা হয় এবং তার সঙ্গে যে গাড়িগুলো লোন দেওয়া হয়, যে গাড়িগুলো মানুষ ব্যবহার করছে দীর্ঘদিন যাবৎ, সেই গাড়িগুলো ব্যবহার করছে, তার একটা মূল্য আছে, তার একটা ফেস ভ্যালু আছে। একটা গাড়ি আগে যেখানে 1,000 টাকা ভাড়া নেওয়া যেত সেটা 5,000 টাকা ভাড়া নিতে হয়। এইসব হিসাব করে যদি দেওয়া হয় সেগুলো অনেকগুলো টাকা কালেকশন হবে এবং যে যে সব লোকজনকে লোন দেওয়া হয়েছে সেগুলো যদি কালেক্ট করা হয় অনেক টাকা আসবে এবং যে প্রতিষ্ঠানগুলো যে জমা জমি যে ডিআইবিসি বা ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার নামে যেসব প্রতিষ্ঠান, যেসব জায়গা বিভিন্ন জায়গায় ক্রয় করা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন বিভাগে, সেগুলো যদিও পুনরুদ্ধার করা বা সেগুলো যদি সঠিকভাবে পরিচালনা করার জন্য বোর্ড সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা যারা ছড়িয়ে ছিটে আছি, ডেস্টিনি এক্সিকিউটিভ বৃন্দ, সদস্যবৃন্দ এবং বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশের সবাই মিলে যদি আমরা এই কমিটির অন্তর্ভুক্ত হতে পারি, হওয়ার সুযোগ থাকে এবং হওয়া যায়, হতে হবেই। তার কারণ একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যে আমরা যখন 85 লক্ষ লোক ছিলাম তখন কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক উপজেলায় এই লোকগুলি কাজ করতো, মিটিং করতো, জনগণের সাথে সম্পৃক্ততা ছিল। সেই কারণেই ডেস্টিনি কোনো প্রপার্টি কেউ হাত দিবে, প্রপার্টি নষ্ট করবে, এরকম কোনো সুযোগ এবং সাহস তার ছিল না। আজকে আমরা সেগ্রিগেটেড হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। আমাদের কোনো মানে সর্ব সর্ব পর্যায়ে যেরকম আগে আমাদের বিতরণ ছিল সেই জিনিসটা না থাকার কারণে এগুলো হয়তো অনেকেই চেষ্টা করছে নানাভাবে হাতিয়ে নেওয়ার। এটা যাতে না হয় সেই জন্য ডেস্টিনি 2000 লিমিটেডের এবং মাল্টিপারপাসের 8.5 লক্ষ সব মিলিয়ে চিফ মেনটেন্যান্স যারা আছে সবাইকে নিয়ে যদি বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ অথবা বিভাগীয় ওয়াইজ যদি কমিটি করা হয়, এই কমিটিকে যদি দায়িত্ব দেওয়া হয় এবং এই কমিটির সাথে যদি তাদেরকে লিঙ্ক করা হয় সব কমিটির সঙ্গে, তাহলে কিন্তু কাজগুলি এমনভাবে চলবে যে প্রাণ নিয়ে, যে উদ্দীপনা নিয়ে, যে আগ্রহ নিয়ে 2012 সাল পর্যন্ত চলছিল, সেরকম একটা আগ্রহ মানুষের মধ্যে চলে আসবে। মানুষ যখন লাভ দেখবে, ফাজাইল দেখবে, মানুষ যখন লাভ দেখবে, মানুষ যখন বুঝবে যে আমার টাকা ফেরত আসতেছে, আমার কোম্পানি চালু হইতেছে, আমার ব্যবসা চালু হইতেছে, তখন কিন্তু সে ঝাঁপায় পড়বে। সে কিন্তু যত কাজই করুক না কেন, যে যেখানে থাকুক না কেন, সে এখানে সময় বের করে সময়টা দিবে এবং এই কোম্পানি চালু করার জন্য সে সচেষ্ট হবে, তার পরিবার সচেষ্ট হবে, তার গ্রামবাসী সচেষ্ট হবে, তার তার যারা অ্যাসোসিয়েট আপলাইন, যারা ডাউনলাইন, যারাই থাকুক না কেন, যে লেভেলেই থাকুক না কেন, যে লেভেলেই থাকুক না কেন, প্রত্যেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করার জন্য একটা আগ্রহ নিয়ে আগে আসবে। সেটা হবে কোম্পানির জন্য যথেষ্ট উপযোগী এবং খুব মানে উপকারী পর্যায়ে আসবে, যেটা নিয়ে কোম্পানির জন্য ভালো কাজে লাগবে। এটা হলো আমার মতামত। আমি জানি না সবার মতামত এরকম হবে কিনা। আমার দৃষ্টিতে আমি মনে করি এটা যদি করা হয় তাহলে কিন্তু দেশের জন্য খুব সহজ হবে কাজটা পরিচালনা করা। হ্যাঁ, আমি এখানে এই বলে শেষ করছি। আপনি পরবর্তী প্রশ্ন করেন দেখে আমি আর কিছু কথা বলতে পারি। জি, ধন্যবাদ জনাব মাজহারুল ইসলাম। আমরা মূলত আলোচনায় ছিলাম D2K অ্যাসোসিয়েটস এর ব্যাপারটা নিয়ে। মানে D2K অ্যাসোসিয়েটস এর যেই নামটা, এই D2K নামটা এটা ডেস্টিনি 2000 লিমিটেডের একান্ত নিজস্ব সম্পত্তি। তো বাংলাদেশের আমি যে কথাটা বলছিলাম আমি এটা আবার বলছি। আমরা আলোচনা থেকে অনেক দূরে সরে গেছি। আমি আবার পয়েন্টে আসছি। যে আপনি যদি বাংলাদেশের কোনো গ্রুপ অফ কোম্পানি বলেন বা যেকোনো প্রতিষ্ঠান বলেন, সেই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আইনত বিপদে পড়বেন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। যেমন ধরেন কেউ যদি বসুন্ধরার নাম ব্যবহার করে নিজে ব্যবসা করতে চায়, সেটা কিন্তু আইনত অপরাধ। কেউ যদি যমুনা গ্রুপের নাম ব্যবহার করে ব্যবসা করতে চায়, সেটা আইনত অপরাধ। মানে প্রত্যেকের যার যার রেজিস্টার্ড নাম, এটা অন্য কেউ আর ব্যবহার করতে পারে না। তো ডেস্টিনি 2000 লিমিটেডের ব্র্যান্ড লোগো হচ্ছে D2K। এই D2K নামটা ব্যবহার করে অন্য কোনো কোম্পানি, যাকে ডেস্টিনির মালিক পক্ষ কোনো স্বীকৃতি দেয়নি, সেই D2K নামটা ব্যবহার করে যে D2K অ্যাসোসিয়েটস লিমিটেড পরিচালিত হয়েছিল বা কম বেশি চেষ্টা করা এখনো হচ্ছে, এইটা আইনত দণ্ডনীয় কিনা এবং বর্তমানে ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদ এবং মালিক পক্ষের এ ব্যাপারে আইনগত উদ্যোগ নেওয়া উচিত কিনা? জনাব মাজহারুল ইসলাম, এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। জি, জি, আমি একটু টাচ করেছিলাম, আপনার পুরোপুরি উত্তরটা হয়নি। এখন আমি আপনাকে বলছি যে এখানে যে কথাটা আপনি বললেন D2K অ্যাসোসিয়েশন নামে ডেস্টিনির একটা প্রতিষ্ঠান ছিল এবং এখনো আছে। বর্তমান যে বোর্ড অফ ডাইরেক্টরস আছে সেই বোর্ড অফ ডাইরেক্টর কর্তৃত্ব বাদ দিয়ে অন্য কোনো লোক বা গোষ্ঠী এটা ব্যবহার করতে পারবে না।
তাদের কোনো অধিকার নেই, তাদের কোনো এখতিয়ারও নেই, এবং জয়েন্ট স্টক কোম্পানির কোনো নিয়মও নাই যে একটা জিনিস দুজনে ব্যবহার করতে পারে। তাহলে সেই অর্থে বর্তমান বোর্ড অফ ডাইরেক্টরের অধীনেই সবকিছু হইতে হবে। অন্য যদি তো করে থাকে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এটা তারা যেই করুক না কেন, যে গোষ্ঠী করুক না কেন, যে লোকই করুক না কেন, তারা কোনো কমিটি করতে পারবে না, কাউকে কোনো কিছু পদেও বসাতে পারবে, কারণ তাদের কোনো এখতিয়ারই নেই। ডেস্টিনি টোটাল লিমিটেড যে কোম্পানি হাইকোর্ট কর্তৃক নিয়োগকৃত, তাদের অধীনে যে ডাইরেক্টর রয়েছেন, তাদের মাধ্যমে যে কমিটি গঠন করা হয়েছে, বোর্ড অফ ডাইরেক্টর গঠন করা হয়েছে, তাদের পরিচালনাধীন সমস্ত কোম্পানি চলবে, ডেস্টিনি টোটাল লিমিটেড এবং তার সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আপনি বলেন বিটিসি, সবগুলোই ডেস্টিনি গ্রুপের প্রতিষ্ঠান। এটা অন্য কেউ ব্যবহার করে কোনোখানেই কোনো কাজ ব্যবসা করতে পারবে না। যদি করে থাকে যে আইনত অপরাধ হয়েছে, সেই ব্যাপারে বর্তমান বোর্ড অফ ডাইরেক্টর একটা সিদ্ধান্ত নিতে পারে। হাইকোর্ট কর্তৃক নির্ধারিত যে চেয়ারম্যান কর্তৃক যে বোর্ড অফ ডাইরেক্টর পরিচালিত হচ্ছে, তারা একটা সিদ্ধান্ত নিতে পারে এবং এটা একটা আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এটা এই ব্যাপারে কোনো দ্বিধাগ্রস্তের কোনো কারণ নেই, এবং তারা এটা গঠিত কাজ করেছে, এটা সম্পূর্ণ অপরাধ করেছে। এই ব্যাপারে আপনি নিশ্চিত হতে পারেন, আমি মোটামুটি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ। তো আমরা চাইবো এই ব্যাপারে যেন বর্তমান মালিক পক্ষ যথাযথ উদ্যোগ নেন। কারণ আপনাদের চোখের সামনে আরেকটা প্রতিষ্ঠান আপনাদের ব্র্যান্ড লোগো ব্যবহার করে কাজ করছে। আপনারা বসে থাকলে তো হবে না। আপনাদের কোনো উদ্যোগ বা কোনো ভূমিকা না নিলে তো হবে না। আপনারা কোনো উদ্যোগ এবং কোনো ভূমিকা যদি না নেন, তাহলে এই কোম্পানির ব্র্যান্ড লোগো ব্যবহার করে টাকা কালেকশন করার কারণে অনেকেই তো এটাকে ডেস্টিনি মনে করে টাকা দিবে। আর প্রতারিত হলে এটার দায় তখন তো আপনাদের উপরে আসবে। অতএব মালিক পক্ষের এই ব্যাপারে মানে দ্রুততম সময়ে আইনত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং আমরা বিনিয়োগকারী হিসেবে আশা করব এ ব্যাপারে মালিক পক্ষ যথাযথ উদ্যোগ নেবেন। কারণ টিটুকে একটা ব্র্যান্ড লোগো, এটা আইনতভাবে অন্য কেউ ব্যবহার করতে পারে না যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া। সেক্ষেত্রে আশা করি বর্তমান পরিচালনা পর্ষদ এ ব্যাপারে একটা উদ্যোগ নেবেন। এনিওয়ে, আমরা এবার চলে যাই পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের আপকামিং কিছু কার্যক্রম আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা সেই বোর্ড মিটিং এর ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন ঈদের আগে আমাদের সর্বশেষ যেই বোর্ড মিটিং হলো, তারপর তো রোজা গেল, তো রোজার পর এখন ঈদ গেল। আমরা এই মাসেই হয়তোবা আমরা একটা মিটিং দেখতে পাচ্ছি। আর এই মাসে আর একদিন আছে বাকি, এটা না হলে হয়তোবা এই সপ্তাহতেই মিটিংটা ইনশাল্লাহ হবে। তো এই মিটিং এর ক্ষেত্রে আমি এর আগের একটা লাইভে বলেছিলাম যে ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষাকারী কমিটি আমাদের হয়ে গেছে। ভালো কথা। বর্তমান পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষাকারী কমিটি হয়ে গেছে। তো বাকি যে বিভাগগুলো আছে সেই বিভাগের সম্পদ রক্ষা কমিটিগুলো এখনো পর্যন্ত হয়নি। তাহলে এগুলো তো দ্রুততম সময়ে করা দরকার। যেমন ধরেন, আমি যদি বলি চট্টগ্রাম বিভাগে আমাদের যে সম্পদগুলো আছে, কক্সবাজারের যে আমাদের হোটেলটা ১ একর জায়গার উপরে, ১০০ শতক জায়গার উপরে, যেটা ক্রাউন প্যাসিফিক বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট, এটা চট্টগ্রামের বাঁশখালীতে গাড়ি ইন্ডাস্ট্রিজ এর জন্য ১,৮৩৩ শতক। তারপরে চট্টগ্রামের প্রাণকেন্দ্র হালিশহরে ১০৪ শতক জায়গা। চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ইস্টার্ন প্লাজা নূর কমপ্লেক্সে ৯৬২ স্কয়ার ফিট অফিস। চট্টগ্রামের সিঙ্গাপুর মার্কেটে ৫,৬০৭ স্কয়ার ফিট অফিস, এবং চট্টগ্রামের জালালাবাদের বায়েজিদ বোস্তামিতে ২,৮০০ স্কয়ার ফিট অফিস। খুলনার বিভাগে যদি আমরা দেখি, খুলনার টাউন হলে আছে ৫৪ শতক জায়গা ডিআইবিসি টাওয়ারের জন্য। তারপর খুলনা সদরেই আছে ডেস্টিনি মেডিকেল কলেজের জন্য ৭০৯ শতক জায়গা। মেহেরপুরে আছে ৪৩৬ শতক জায়গা হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ স্থাপনা সহ। খুলনার বাগেরহাটে আছে ৫৪ শতক জায়গা সিডর সেন্টার স্থাপনের জন্য। মেহেরপুরের গাংনীতে আছে ৪৩ শতক। বরিশাল বিভাগে আছে ডিআইবিসি টাওয়ার বরিশাল করার জন্য ১৫০ শতক জায়গা, যেটা চানমারি রোডে বরিশালের। আর বন্যা দুর্গতদের জন্য বরিশালে সিডর সেন্টারের জন্য ১৩২ শতক জায়গা কেনা আছে। এর বাইরে বরিশালের কলাপাড়া, ওইখানে প্রচুর পরিমাণ ট্রি প্ল্যান্টেশনের জায়গা লিজ বা কেনা হয়েছিল যতদূর আমি জানতে পেরেছি বা আমার যতদূর ধারণা আছে। এই একটা। সিলেটের জেলা সদরে আছে ৮১ শতক জমি। তারপরে রংপুরে জেলা সদরে আছে ৯৬ শতক জমি ডিআইবিসি টাওয়ার জন্য। তারপরে রংপুরের প্রাণকেন্দ্রে আছে ২৫০০ স্কয়ার ফিট অফিস ওই বর্ণসজ্জা ভবনে। তারপর রাজশাহীর বোয়ালিয়াতে আছে ডিআইবিসি টাওয়ারের জন্য ৯৩ শতক জায়গা, ওই যে বর্ণালী সিনেমা হলের জায়গা। কুমিল্লার বুড়িচং-এ আছে ১৫০ শতক জায়গা বন্দিশাহী কোল্ড স্টোরেজের। আর ফেনীর দেবপুরে আছে ৫৪ শতক জায়গা। তাহলে এই যে এত জায়গা, এই জায়গাগুলোর জন্য তো এখনো কোনো কমিটি করা হয়নি। আর
ঢাকার যে সাব কমিটি করা হয়েছে বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষে, তাদেরও তো উল্লেখযোগ্য কোনো দৃশ্যমান কার্যক্রম এখনো আমরা দেখছি না। তো আমার ব্যক্তিগত অভিমত যেটা, আমাদের সম্পদগুলো যদি রক্ষা করা না যায়, তাহলে আমাদের বিনিয়োগ ফেরতের নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারব না। মানে আমাদের বিনিয়োগ ফেরতের নিশ্চয়তা নির্ভর করছে আমাদের সম্পদগুলো রক্ষার উপর। তো সেক্ষেত্রে এই যে বর্তমান পরিচালনা পর্ষদ, তাদের পক্ষে এককভাবে এই সারা বাংলাদেশের সমস্ত সম্পদগুলো মনিটরিং করা তো সম্ভব না। ম্যান পাওয়ার লাগবে, জনশক্তি লাগবে। যেমন ধরেন চট্টগ্রামের সম্পদগুলো মনিটরিং করার জন্য চট্টগ্রামের স্থানীয় বিনিয়োগকারীদের সহযোগিতা কি প্রয়োজন নেই? আছে। খুলনা বিভাগ বলেন, বরিশাল বিভাগ বলেন, সিলেট বিভাগ বলেন। মানে প্রত্যেকটা বিভাগের সম্পদগুলো মনিটরিং করার জন্য এই বর্তমান পরিচালনা পর্ষদের এককভাবে তো এগুলো মনিটরিং করা সম্ভব না। তাদের জনশক্তি লাগবে, স্থানীয় জনশক্তি। তো এই স্থানীয় জনশক্তির কোনো সংযুক্তি বর্তমান পরিচালনা পর্ষদের কাছ থেকে আমরা দেখছি না। মানে বর্তমান পরিচালনা পর্ষদ এই জনশক্তির সাথে যদি সংযোগ স্থাপন না করে, তাহলে এই সম্পদগুলো এককভাবে রক্ষা করা এই বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষে সম্ভব না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এক্ষেত্রে জনাব মাজহারুল ইসলাম, আপনার ব্যক্তিগত মতামত জানতে চাচ্ছি। একজন বিনিয়োগকারী হিসেবে আপনার মতামত। জনাব মাজহারুল ইসলাম। ধন্যবাদ বোরহান সাহেব। আমি আপনার এই কথাগুলোর উত্তর কিন্তু কিছুটা দিয়েছিলাম আমার আগের কথাগুলোর মধ্যে। এখন আমি আগেই বলেছি ৪৫ লক্ষ লোক সারা বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে উপজেলায় বিভাগে ছড়ায় ছিটায় ছিল। সবাই মিললে কিন্তু এটা সংরক্ষণ করছে সমস্ত সম্পত্তি। প্রত্যেক জায়গায় ডায়মন্ড ছিল, প্রত্যেক জায়গায় পিএইচডি ছিল, এক্সিকিউটিভ ছিল, সদস্য ছিল, সাধারণ লোকজন ছিল, সবাই মিলিয়ে কিন্তু এই সম্পদগুলো সংরক্ষণ করছে। তখন কিন্তু কোনো পাহারাদার ছিল না। আমাদের কমিটিতে অনেক বিচার বিভাগের লোক ছিল, অনেক সরকারি কর্মকর্তা ছিল, অনেক পুলিশের লোক ছিল, আমাদের ডেস্টিনি পেট্রোলিয়াম লিমিটেড এবং অন্যান্য সংগঠনের সদস্য। তারা কিন্তু নিজের উদ্যোগেই কাজগুলো করতো, কাউকে কিছু বলতে হতো না। আজকে কিন্তু সেই জিনিসটা কিন্তু দৃশ্যমান না, যেহেতু কোম্পানি বন্ধ রয়েছে এবং কাউকে কিন্তু আমরা দেখছি না এখন ফিল্ডে। আপনি যদি মনে করেন যে এই বোর্ড সব কাজই করছে, যদি এই কাজটাও করে প্রত্যেক বিভাগ এবং জেলাকে সন্তুষ্ট করে বিভিন্ন কমিটি করে, তার মধ্যে থাকবে ডেস্টিনি ডায়মন্ড, ডেস্টিনির পিএইচডি, ডেস্টিনির যারা আছেন বা ডেস্টিনি যে লেভেলেই কর্মকর্তা হোক না, যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় তাকে সন্তুষ্ট করে যদি কমিটি করা হয়, তার যদি কমিটি করার সুযোগ দেওয়া হয়, তাহলে প্রত্যেক জায়গায় জায়গায়, প্রত্যেক বিভাগে বিভাগে, জেলায় জেলায় কিন্তু কমিটি হয়ে যাবে। কমিটি দুই ধরনের কমিটি হয়। একটা কমিটি হলো যেমন বোর্ড অফ ডাইরেক্টর, তারা কিন্তু আইনগত দিকটা দেখবে আর তারা সাপোর্ট দিবে এই এই মানে সেকেন্ডারি কমিটি গুলো হবে আঞ্চলিক ভাবে। সেগুলোর কোনো বোর্ড অফ ডাইরেক্টরের মতো অ্যাক্টিভিটি থাকবে না ঠিক, কিন্তু তাদের শক্তি থাকবে, তাদের পাওয়ার থাকবে এগুলো অ্যাকশন করার, খবরাখবর দেওয়ার, এগুলো পরিচিত করার, এগুলোর লুক আফটার করার। তো এই কাজটা যদি করা হয়, তাহলে দেশের মানুষ জেনে যাবে যে ডেস্টিনি কিন্তু জেগে গেছে, যে ডেস্টিনি কিন্তু জেগে গেছে। এই কথাটা যদি একবার প্রচার হয়ে যায়, একবার যদি জেনে যায় সব মানুষ, ডেস্টিনি আবার ফিরে আসছে আমাদের মাঝে, যদি এই কথাটা যদি এই কথাটা যদি সবার কানে কানে একবার চলে যায়, তাহলেই কিন্তু আপনার কাজ কিন্তু আশীর্বাদ হয়ে যাবে। আপনি এটা চিন্তা করবেন যে ডেস্টিনির লোকজন কিন্তু এখনো জানে না যে আমাদের কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর তারা পরিচালিত হয়। মানে এখন যদি ওইভাবে কমিটি করে দেওয়া হয় যে এরকম ডেস্টিনির পুরা গ্রুপের কাজ শুরু হয়ে গেছে, আমরা বিভিন্ন জায়গায় কমিটি করে দিচ্ছি, তারা আমাদের সম্পত্তিগুলো দেখাশোনা করবে। আর আর অবশ্যই সঙ্গে সঙ্গে আইনগত দিকটাও ক্লিয়ার করতে হবে। যেমন ধরেন যে সম্পত্তিগুলো পুলিশ কাস্টডিতে আছে, কোর্টের মামন্য কোর্টের দ্বারা মানে অর্ডারকৃত, পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত এইভাবে আছে, সেগুলো যদি এই বোর্ড চেষ্টা করে যদি এই অবমুক্ত করে, আইনের হাত থেকে অবমুক্ত করে যদি ডেস্টিনির কাছে নিয়ে আসে, তখন কিন্তু এগুলো লুকআপ করা, দেখাশোনা করা খুবই সহজ হবে। ডেস্টিনির লোকজনের দ্বারা খুব সহজ, এবং এটা অবশ্যই করা যাবে। এবং এটা করার জন্য বোর্ডের একটা সিদ্ধান্ত দরকার, রেজুলেশন দরকার, যে এইভাবে আমরা একটা কতগুলো কমিটি করতে পারি। বিভাগও আছে, আপনি যে বিভাগগুলি নাম বলতেছেন, আমি অধীনে শুনেছি অনেকগুলো বিভাগে আমাদের সম্পর্ক রয়েছে, অনেকগুলো বিভাগ আছে, সবগুলো বিভাগে সম্পর্ক রয়েছে, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল, চিটাগাং, ঢাকা। তৎসঙ্গে আমাদের আরো এই বিভাগীয়, সবই তো বিভাগের আন্ডারে। বিভাগ ছাড়াও যে জায়গাগুলো রয়েছে সেখানে আমাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে, ঢাকাতে অনেক
জায়গা জমি রয়েছে, অনেক ফ্ল্যাট বাড়ি রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক সম্পত্তি রয়েছে। সেটা আপনি যে হিসাবটা দিচ্ছেন বা আমি যে পেয়েছি, তাতে মনে হয় আমাদের ইট ইজ ইট ইজ নট ইন আওয়ার অ্যাকাউন্ট। ইট ইজ নট ইন আওয়ার অ্যাকাউন্ট, মানে আমি বলতেছি যে আমাদের জানার মধ্যে নাই যে কি সম্পত্তিগুলো রয়েছে। এগুলো যদি সত্যিকার অর্থে এগুলো থেকে থাকে, থাকবে না কেন, অবশ্যই আছে। সেখানে যদি কমিটি এটা সবকিছু লিস্ট লিস্ট করে, লিস্ট ওয়াইজ যদি কমিটি করে দেয়, সেই কমিটিগুলো লুক আফটার করবে, যাদের সামর্থ্য আছে তারা এখানে কাজ করবে, সেখানে দেখাশোনা করবে। কোনো কিছু হলে সেটা রিপোর্ট করবে বোর্ডের কাছে। বোর্ড সেটা সঙ্গে সঙ্গেই একটা অ্যাকশনে যাবে। আইনগত অ্যাকশন দরকার পড়লে সেখানে আইনগত অ্যাকশনে যাবে। যদি সম্মিলিত পাবলিক অ্যাকশনের দরকার পড়ে সেটা পাবলিক অ্যাকশনে যাবে। তখন সারা দেশের মানুষ কিন্তু ডেস্টিনিতে আবার জড়িত হবে, এবং তারা কিন্তু ডেস্টিনিতে আবার নিজেকে ইনভলভ করবে, জড়ায় নেবে, নিজের প্রতিষ্ঠান মনে করে। নিজেদের প্রতিষ্ঠান মনে করে আগে যেমন ভাবে সবসময় আলোচনা করতো, মিটিং করতো, কমিটিতে কাজ করতো, এবং বিভিন্ন জায়গায় মিটিং করতো, বড় বড় হল রুমে তারা মিটিং করতো। সেইভাবে এখনো কিন্তু করবে, কিন্তু শুধু একটা ডাকের অপেক্ষা। কে আমাদের ডাকবে, আমাদের কে ডাকবে, আমাদেরকে ডেকে কাছে নিচ্ছে কে, এটা কিন্তু দেখার জন্য কিন্তু সবাই তাকিয়ে আছে। যেমন আমি, আমার কথা দিয়ে আমি বুঝাই দিচ্ছি আপনাকে। আমি চিন্তা করতেছি যে আমি যে বিনিয়োগ করলাম, আমি যে সময় দিলাম, আমি যে অর্থ এখানে বিনিয়োগ করলাম, আমার যে এতগুলি সদস্য আছে, হ্যাঁ, আমার গ্রুপে যে এই যে 1-2 হাজার লোক আছে, এদেরকে তো আমি কিছু বলতে পারছি না। তা আমার কাছে অনেক লোক চলে আসে জানার জন্য যে কি খবর। আমি যেটুকু জানি এটুকু বলি, কিন্তু এইটাকে তো সবাইকে বলতে হয়। সারা দেশের মানুষকে এভাবে বললে, যদি পরস্পর বলা বলি করে যদি আমরা যদি কাজ শুরু করি, আর আমাদের বোর্ড অফ ডাইরেক্টর যদি আমাদেরকে ব্যাকিং দেয়, আমাদেরকে সাহায্য করে, তাহলে সবাই কিন্তু সজাগ হয়ে কাজটা করতে পারবে, এবং সেটা হবে খুব ইফেক্টিভ। খুবই ইফেক্টিভ, আপনি যথার্থই বলেছেন। সেটা খুব ইফেক্টিভ। তো এটা যদি মহামান্য বোর্ড যদি আমাদের এই কথাগুলি শুনে, এবং যদি ফিল করে যে এগুলো একজনের কথা না, এগুলো সারা দেশের মানুষের কথা, এই 45 লক্ষ লোকের কথা, এবং 45 লক্ষ লোকের সাথে যে আরো যে 4-5 কোটি লোক আছে, তাদের সবার কথা। এটা যদি আজকে যদি এভাবে একটু হালকাভাবে সার্কুলেট করা হয়, এইভাবে কার্যক্রম শুরু করেছে, এই হয়েছে, এই হবে, আপনারা সবাই সজাগ থাকেন, এবং ডেস্টিনির প্রপার্টির জন্য কেউ হাত দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখে। এবং কিন্তু কাজটা খুব সুন্দরভাবে শুরু হবে, এবং ইনশাল্লাহ ভালোভাবে চলবে। আমি আশা করি সেই দিন খুব বেশি দূরে নয়, যেদিন এই মানুষগুলো জেগে উঠবে, এবং ডেস্টিনিকে আমরা আগের চেয়ে আরো শক্তিশালী রূপে দেখতে পাবো। তার কারণ আমাদের হাতে হাতে আগের যে টেকনোলজি আরো শক্তভাবে আমাদের হাতের কাছে আসে। টেকনোলজি খুব সহজলভ্য। আগের মতো আমরা আজকে যেভাবে কথা বলছি, 12 বছর আগে কিন্তু এইভাবে প্রোগ্রাম করা যেত না, আমরা প্রোগ্রাম করতে পারতাম না। আজকে যেভাবে আমরা মিডিয়াকে ইউজ করছি, যেভাবে আমরা ইন্টারনেট ইউজ করছি, যেভাবে আমরা বিভিন্ন মানে আহ, বিভিন্ন আহ, সুযোগ সুবিধাগুলো আমরা ব্যবহার করছি, সুযোগ সুবিধা ব্যবহার করে আমরা কার্যক্রম পরিচালনা করছি, সেগুলি কিন্তু আরো 12 বছর আগে এতটা ছিল না। আজকে যতটা উন্নতি হয়েছে, সেই জন্য এগুলোকে ব্যবহার করে আমরা যদি আগে যাই, আমাদের কাজ আরো সহজ, কমিউনিকেশন খুব সহজ হবে, ইজি হবে, এবং আমরাও কাজ করতে পারবো, এবং এবং বোর্ডের পক্ষে কাজটা করা সহজ হবে। এটা আমার ধারণা। আমি আশা করি বোর্ড যদি আমাদেরকে দেখে থাকে, আমাদের প্রোগ্রাম শুনে থাকে বা দেখে থাকে, তাহলে এগুলো যদি তারা বিবেচনা নেয়, বিবেচনা নিয়ে যদি কাজগুলো এভাবে পরিচালনা করে, তাহলে খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। এবং সেটা আমরা আগামী বোর্ড মিটিং এ এটা জানতে পারবো বলে আশা রাখি। হ্যাঁ, আমি এই প্রোগ্রামের ভিতর কেউ না কেউ যদি দেখে থাকে এই প্রোগ্রামটা, তাহলে তাদের মনে অবশ্যই নাড়া দেওয়ার কথা, এবং বোঝার কথা বা চিন্তা করার কথা। কারণ তারা তো মানুষ, আমরা যেরকম মানুষ তারাও মানুষ। তাদের কোয়ালিটি হয়তো তো আমাদের চেয়ে উন্নত মানের। তারা পড়াশোনা বেশি করেছে, তারা হয়তো বেশি যোগ্যতর ব্যক্তি, তারা হয়তো বর্তমান এই কমিটিতে আছে, তারা তারা তাদের তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি। তো সেটা আহ, আমরা জানি, এবং আমরা সেইভাবেই তাদেরকে মূল্যায়ন করি এবং সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা আশা করি তারা সেই কথাগুলো বিবেচনা নিয়ে কোম্পানিকে উত্তরোত্তর আগায় নিয়ে যাবেন, এই আশা আমরা রাখি। এটা আমরা আগামী বোর্ড মিটিং এর পরে এগুলো কিছুটা হলেও জানতে পারবো বলে আশা রাখি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব মাজহারুল ইসলাম। মানে আমি যে জিনিসটা আসলে বলছিলাম, যে ওইটাই, যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এখনো তৃণমূল পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় নাই। মানে দেখেন, চট্টগ্রামের সম্পত্তিগুলো চট্টগ্রামের স্থানীয় বিনিয়োগকারীদের জনশক্তি লাগবে না?
তারপরে সিলেটের সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করতে গেলে সিলেটের স্থানীয় লোকজন লাগবে না, স্থানীয় বিনিয়োগকারী। এখন ধরেন বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এখন যদি সিলেটের সম্পদ রক্ষার জন্য যাওয়া হয়, ওইখানে ১০০ টা বিনিয়োগকারীকে একত্রিত করার মতো অবস্থানে কি ওনারা আছেন? আমার তো মনে হয় নাই। তারপরে আপনার ধরেন খুলনাতে আমাদের যে সম্পত্তিগুলো আছে, আমাদের এই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় বিনিয়োগকারীদের সহযোগিতা লাগবে না? লাগবে। তাহলে এখন ধরেন খুলনাতে কি ডাক দিলে আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ খুলনাতে ডাক দিলে কি ৪-৫০০ বিনিয়োগকারীকে একত্রিত করতে পারবেন? যদি না পারেন তাহলে এককভাবে এই বোর্ডের পক্ষে এই সমস্ত সম্পত্তিগুলো মনিটরিং করা তো সম্ভব না। মানে বর্তমান জনশক্তি যারা আছে ৪৫ লক্ষ বিনিয়োগকারীর সহযোগিতা ছাড়া এই মালিক পক্ষের একার দ্বারা এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা সম্ভব না। তো সেক্ষেত্রে মালিক পক্ষের কাছে আমরা যেহেতু সামনে বোর্ড মিটিং হতে যাচ্ছে, আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা বিনিয়োগকারীদের সাথে আপনাদের সংযোগ স্থাপনের ব্যাপারে দ্রুত আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেন। যেমন দেখেন ওনারা মিটিং করছেন। কিন্তু ঢাকায় আমাদের বিনিয়োগকারীদেরকে নিয়ে যে একটা মত বিনিময় বা একটা ভাব বিনিময় এরকম একটা জিনিস করলে জিনিসটা আরো অনেক ভালো হতো না? যেমন ধরেন আমাদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কি, কি আলোচনা হয়? এই ব্যাপারগুলো আমাদের ডিস্ট্রিবিউটর লেভেলে যদি কমিউনিকেশন করা না হয়, তাহলে এটা নিচ পর্যন্ত যাবে কিভাবে? মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, কান্ট্রি ওয়াইজ সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করতে গেলে কান্ট্রি ওয়াইজ একটা সেটআপ লাগবে। বর্তমান পরিচালনা পর্ষদের তো এই কান্ট্রি ওয়াইজ সেটআপ নাই। এই কান্ট্রি ওয়াইজ সেটআপ করতে গেলে ১ম এ ঢাকা ভিত্তিক একটা কমিটি করতে হবে। তো ঢাকা ভিত্তিক যে দেখেন ডেসটিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেসটিনি এক্সিকিউটিভ ফোরাম, ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরাম। এই যে ৩ টি ফোরাম আছে, এই ৩ টি ফোরামের কার্যক্রম তো এখন বলতে গেলে নাই। একদম সংগঠনগুলো তো বলতে গেলে একদম নিষ্ক্রিয়, তাই না? তাইলে এই সংগঠনগুলো যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে বর্তমান পরিচালনা পর্ষদের উচিত এই সংগঠনগুলোকে সক্রিয় করা। এই সংগঠনগুলো সক্রিয় হলেই তাদের মাধ্যমে নিচ পর্যন্ত তথ্য পৌঁছাবে। ডিস্ট্রিবিউটর লেভেলে যদি একটা কান্ট্রি ওয়াইজ সেটআপ তৈরি করা না যায়, তাহলে বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষে কান্ট্রি ওয়াইজ সম্পদ মনিটরিং করা কিভাবে সম্ভব হবে? এটা তো আমার বুঝে আসে না। তো আশা করি বিজ্ঞ পরিচালনা পর্ষদ এ ব্যাপারে যথাযথ ডিসিশন নিবেন। আর যেহেতু ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষা কমিটি হয়ে গেছে, ওনাদের কাছ থেকে আমরা হয়তোবা আরো বিস্তারিত জানতে পারবো। তবে দৃশ্যমান এখনো কোনো ভূমিকা আমরা কিন্তু দেখছি না। আমরা বিনিয়োগকারী হিসেবে বর্তমান পরিচালনা পর্ষদের কাছ থেকে আরো দৃশ্যমান ভূমিকা আমরা দেখতে চাই। তো এখন আমরা চলে যাই মাল্টিপারপাস এর ইস্যুতে। মাল্টিপারপাস এর বর্তমান যে ব্যবস্থাপনা কমিটি তাদের প্রায় ৩ বছর হতে চলল। তো মাল্টিপারপাস এর ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আসলে উল্লেখযোগ্য কোনো কার্যক্রম গত ৩ বছরে আমরা দেখিনি। বছরখানেক ধরে কিছু কার্যক্রম চলেছিল। তারপরে কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো কার্যক্রম নেই। এর ভেতরে আইনি কিছু জটিলতা এবং সবকিছু মিলে মাল্টিপারপাস এর কার্যক্রম এখন বলতে গেলে স্থবির। তো আমাদের বিনিয়োগের সিংহভাগই তো মাল্টিপারপাসে। তো মাল্টিপারপাস এরই যে কার্যক্রম স্থবির, বর্তমান ব্যবস্থাপনা কমিটির কোনো উদ্যোগ নাই বা কোনো দৃশ্যমান কার্যক্রম নাই। এই ব্যাপারে আপনার একটি মতামত আশা করছি জনাব মাঝারুল ইসলাম। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন যে মাল্টিপারপাস। মাল্টিপারপাস এককভাবে সবচেয়ে বড় কোম্পানি দেশ নিয়ে দুটো, যার এককভাবেই ইনভেস্টার আছে 8.5 লাখ। এই ইনভেস্টর হিসেবে যদি বিবেচনা করেন, সারা বাংলাদেশে আর কোনো দ্বিতীয় প্রতিষ্ঠান নেই ডেস্টিনি মাল্টিপারপাস সোসাইটি লিমিটেডের মতো এত বড়। সেই কোম্পানির ইনঅ্যাক্টিভ থাকবে কেন? সেই কোম্পানি তো চালু করলেই হয়ে যায়। সবাই তো কাজ করতে আগ্রহী, চালু করলে হয়ে যায়। এখন আমাদের বর্তমান বোর্ড যদি এভাবে সিদ্ধান্ত নেয় যে এই সেক্টরটা দেখবে এই কয়জন, তার সাথে একজন ডাইরেক্টর থাকবে বা দুজন ডাইরেক্টর থাকবে, তার সঙ্গে এই এই সদস্যরা এক্সিকিউটিভরা পিএইচডিরা বা এই লেভেলের যারা তারা সম্পৃক্ত থাকবে, থেকে এটা পরিচালিত করবে, দেখাশোনা করবে। এই তবে কমিটি যদি মনে করেন 50 জন সদস্য থাকে একটা বিভাগ, খুলনা বিভাগে বা চিটাং বিভাগে বা বরিশাল, প্রত্যেক বিভাগে যদি 50 জন করে সদস্য করা হয়, তো তার কর্তৃত্বে থাকে একজন ডাইরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টর সদস্য, বেলির সদস্য, একজন ডাইরেক্টর যদি নিয়ন্ত্রণ করে, তাহলে তার মাধ্যমে যদি এই কার্যক্রমটা যদি টোটাল বোর্ডের কাছে প্রতিনিয়ত যেতে থাকে, তাহলে কিন্তু আপনি যে কথাগুলো বললেন সবগুলি কাজ কিন্তু সলভ হয়ে যাবে। তো এটা আমরা বারবার বলতেছি, কিন্তু কথা কিন্তু একটাই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, বিভাগীয় বিভাগ ওয়াইজ
কমিটি করতে হবে। এই কমিটিতে ডাইরেক্টররা থাকবে, মানে ডাইরেক্টর যেহেতু আইনগত ভাবে তারা যেহেতু ভ্যালিড, তাদের আওতাধীন বাকি সদস্যরা থাকবে, যারা নাকি ইনভেস্টর, যারা নাকি এক্সিকিউটিভ ইনভেস্টর। এবং তার সঙ্গে আপনি যথার্থই বলেছেন যে বর্তমানে এক্সিকিউটিভ কমিটি, ডেস্টিনি এক্সিকিউটিভ 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 ফোরাম, ইনভেস্টমেন্ট ফোরাম, আরো যে কয়েকটা ফোরাম আছে, এগুলো আগে আমরা খুব অ্যাক্টিভ দেখতাম। আলিফ সেন্টারে 2000 সাল পর থেকে 2003 খুব ভালো অ্যাক্টিভলি তারা কাজ করছে। তারা এবং প্রতিষ্ঠা বা তৈরি করেছিল ইঞ্জিনিয়ারিং, সেটা তারাই পরিচালনা করছে। আরো কতগুলো অনুষ্ঠান করেছে, সেগুলো তারাই করেছে। কিন্তু তারা আজকে নিষ্ক্রিয়। অনেকের আগের হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করলে তাদের সেই নাম্বার খুঁজে পাওয়া যায় না। এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে এই অ্যাক্টিভ লোকগুলো আমাদের সামনে আমরা খুঁজে পাই না। তাদেরকে যদি সম্পৃক্ত করা হয়, এই কমিটিগুলো যদি সম্পৃক্ত করা হয়, তাহলে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। এবং আরো কতগুলো কমিটি করে প্রত্যেকটা বিভাগ ওয়াইজ যদি কাজটা পরিচালনা করা হয়, তাহলে আমি মনে করি খুব অল্প দিনের মধ্যে খুব বেশি রেজাল্ট আসবে। অল্প দিনে বেশি রেজাল্ট আসার কিন্তু এখন সময়। এখন আমাদের কাল ক্ষেপণ করার সুযোগ নেই। দিনের পর দিন আমরা শুধু সময় গুনে যাচ্ছি আর আশা করতেছি এটা হবে ওটা হবে, কিন্তু আসলে আমাদের কতটুকু হয়েছে সেটা আমরা এখনো জানি না। এই জন্যই এই বোর্ডকে অনুরোধ করব, আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে, এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে মাননীয় বোর্ডকে অনুরোধ করব, আপনারা খুব সুবিবেচনা সহিত যদি এই বোর্ডগুলি কমিটিগুলি গঠন করেন, বিভাগীয় কমিটি গঠন করেন, হ্যাঁ, তার মাধ্যমে যদি এই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করেন এবং সেটা যদি পর্যায়ক্রমে সবগুলি বিভাগে চালু হয়, তাহলে আপনাদের জন্য কাজ করা খুব সহজ হবে। আপনারা প্রতিনিয়ত রিপোর্ট পাবেন। আপনারা প্রতিনিয়তই এই টোটাল গ্রুপের পুরা কার্যক্রমকে আপনারা হাতের মুঠোয় গুনতে পারবেন। হাতের মুঠোয় এনে আপনারা কার্য পরিচালনা করতে পারবেন, কাজ পরিচালনা করা সহজ হবে। আমি আশা করি এটা খুব যথার্থ একটা সিদ্ধান্ত হবে যদি আপনারা করেন। মাননীয় বোর্ডকে আমি বলবো আগামী মিটিং এ আলোচনা করে এইভাবে আপনারা কাজটাকে সম্প্রসারিত করেন এবং ডেস্টিনি গ্রুপের কাজকে ত্বরান্বিত করার জন্য উদ্যোগ নিন। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই কাজগুলো করেন। এবং এটা সামাজিক প্রতিষ্ঠান, এটা একটা বিশাল প্রতিষ্ঠান। আজকে সারা ওয়ার্ল্ডে যে বিভিন্ন সামাজিক কার্যক্রম, সামাজিক ব্যবসা চলতেছে, আজকে আমাদের ডেস্টিনি গ্রুপের কিন্তু কাজ সামাজিক ব্যবসার গ্রুপ নিচ্ছে। আমরা কিন্তু পরিচালনা করতে পারছি না, বা আমরা পরিচালনা করছি না। আমরা যদি পরিচালনা করি, তো সামাজিক ব্যবসায় প্রতিষ্ঠিত হবে এই কোম্পানি। সামাজিক ব্যবসা বলতে যেটা বোঝাচ্ছে, সারা ওয়ার্ল্ড আসছে, যে সারা বিশ্বের মানুষকে একত্রিত করছে ব্যবসার মাধ্যমে, সেটা কিন্তু আমরা করতে পারবো। সেটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আপনারা অন্তর্ভুক্ত করে নেবেন, এই আশা আমি করবো। এবং এই আশা করে আমার আমার এই পর্যায়ে বক্তৃতা আমি বক্তব্যটা এখানে শেষ করছি। আমি আশা করি এই কমিটিগুলোকে সজাগ করে বা অন্যান্য কমিটি নতুন করে গঠন করে আপনারা যদি কার্যক্রম পরিচালনা করেন, আপনাদের জন্য কাজ করা সহজ হবে এবং কোম্পানির কাজ লিমিটেড এবং অন্যান্য প্রতিষ্ঠানের কাজগুলি করা খুবই সহজ হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আমি আরেকটা জিনিস আপনার বক্তব্যের সাথে যুক্ত করতে চাই। আপনি দেখেন, আহ, প্রত্যেকটা বিভাগে, কোনো না কোনো বিভাগে অবশ্যই কোনো না কোনো ডায়মন্ড কিন্তু আছেন, যিনি ওনাকে রেসপন্সিবিলিটি দিলে উনি এগুলোকে মেনটেন করতে পারবেন। যেমন ধরেন, সিলেট বিভাগে যদি টোটাল সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য কোনো একজন ডায়মন্ডকে ডিডিও নিয়োগ দেওয়া হয়, ঢাকা বিভাগের সম্পদগুলো রক্ষণাবেক্ষণের জন্য বর্তমান সাব কমিটির নেতৃত্বে যদি কোনো ডায়মন্ডকে ডিডিও করা হয়, মানে সোজা কথা দেখেন, বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমের ভিতরে আমরা বছরখানেক আগে ডিডিওদেরকে নিয়ে একটা মিটিং দেখেছিলাম। তখন অবশ্য কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড আসে নাই। তো কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড আসা হয়ে গেছে। এখন আমি মনে করি প্রত্যেকটা বিভাগে আমাদের যে 10টা বা 9টা যাই বলেন না কেন, প্রত্যেকটা বিভাগে এখন একজন করে ডায়মন্ড বা সিনিয়র লেভেলের একজন ব্যক্তিকে ডিডিও হিসেবে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে দেখেন এই ব্যক্তি যখন একটা দায়িত্ব পাবেন এবং উনি যখন মূল্যায়িত হবেন, তখন উনি কিন্তু ভালো লাগা থেকে ওই বিভাগের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু উনি উদ্যোগী হবেন। হ্যাঁ, এখন হয়তোবা প্রতিষ্ঠানের আর্থিক সংকট, প্রতিষ্ঠান হয়তোবা সম্মানে দিতে পারবে না কাউকে, কিন্তু সবকিছু ঠিক রেখে ভলান্টারি সার্ভিস দেওয়ার জন্য অনেকেই কিন্তু এখনো রেডি আছেন। তো সেই ব্যক্তিদেরকে যদি মূল্যায়ন করা হয়, যেমন এক একটা বিভাগে যদি এক একজন সিনিয়র ডায়মন্ড অথবা শেয়ার হোল্ডার যাই বলেন না কেন, মানে শীর্ষস্থানীয়
ব্যক্তি হিসেবে যারা আছেন তাদের মধ্য থেকে একেকজনকে যদি একেকটা বিভাগের ডিডিওর দায়িত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু এই সম্পদ রক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা বিভাগে একটা মুরুব্বি তৈরি হয়। আর মুরুব্বি যখন তৈরি হবে, একজন ডায়মন্ড যখন দায়িত্ব পাবেন, তখন অন্তত গোটা ১০-২০ বা ৫০ বিনিয়োগকারীকে সাথে নিয়ে ওই সংশ্লিষ্ট বিভাগের সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা এবং কোম্পানির সহযোগিতার জন্য কিন্তু ওনারা কাজ করবেন। এটা প্রতিষ্ঠানের জন্য প্লাস পয়েন্ট হবে। এই জিনিসটা কিন্তু হচ্ছে না। মাঝখানে আমরা ডিডিওদের একটা মিটিং দেখলাম। দেখার পরে এখন আবার কোনো খবর নাই। ডিডিওদের কোনো খবর নেই। মানে বোর্ড মিটিং শুধু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বোর্ড মিটিং এর পর পরবর্তী কাজগুলোর জন্য যেই পদক্ষেপ সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বিভাগীয় সম্পদ রক্ষাকারী কমিটি হচ্ছে ভালো কথা। তো বিভাগীয় সম্পদ রক্ষাকারী কমিটি হচ্ছে হলো এই বোর্ডের মধ্য থেকে। তো এই বোর্ডের মধ্য থেকে যারা বিভাগীয় সম্পদ রক্ষাকারী কমিটিতে আছেন, ওনাদের পক্ষে প্রতিদিন কি ওই বিভাগে যাওয়া সম্ভব? সম্ভব না। বিভাগীয় সম্পদ রক্ষাকারী কমিটির ক্ষেত্রে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত না করলে সম্পদ রক্ষা তুলনামূলক অবশ্যই কঠিন হবে। এক্ষেত্রে আশা করি বর্তমান পরিচালনা পর্ষদ বিষয়টা বিবেচনা করবেন। বিশেষ করে আমি মনে করি প্রত্যেক বিভাগে এখন একজন করে ডিডিও কে রেসপন্সিবিলিটি দেওয়ার সময় চলে আসছে। দেন ডিডিও দের দায়িত্ব দিলে পরে দেখবেন ঠিকই এখান থেকে আস্তে, আস্তে সিনিয়র পিএইচডি, পিএইচডিরা একটা প্ল্যাটফর্মে চলে আসবে। মানে বর্তমানে ২০০০ লিমিটেডের কার্যক্রমটাকে গতিশীল করার ব্যাপার যদি আপনি বলেন, ২০০০ লিমিটেডের চেইন অফ কমান্ড যত বেশি শক্তিশালী হবে, বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম তত বেশি শক্তিশালী হবে। চেইন অফ কমান্ড যতদিন পর্যন্ত এস্টাবলিশ না হবে, ততদিন পর্যন্ত আসলে এখানে কোনো দৃশ্যমান রেজাল্ট আসবে বলে আমি মনে করি না। মানে আমাদের দৃশ্যমান রেজাল্ট নির্ভর করছে কি পরিমাণ চেইন অফ কমান্ড আমরা পুনঃস্থাপন করতে পারবো সেটার উপর। এ বিষয়ে আপনার একটি মন্তব্য জানতে চাচ্ছি, জনাব মাজহারুল ইসলাম। জি। আমি বারবার বলছি, আবারও বলছি যে অ্যাকচুয়ালি আমরা কারা? আমরা এই যে ডেস্টিনির যে ৪৫ সদস্য বলে আমরা কারা? আমাদের পরিচিতি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটিং টিম। আমরা কিন্তু মার্কেটিং টিম। আমরা কি বলে এটাকে? এই মার্কেটিং এর বাংলা হলো আপনার মার্কেটিং এর বাংলা বিপণন কি? কর্মী। বিপণন কর্মী। বিপণন। বিপণন বিপণন কর্মী। আমরা বিপণন কর্মী। কোম্পানির প্রোডাক্ট কিভাবে বিক্রি হবে, কোম্পানির প্রোডাক্ট কিভাবে জনগণের কাছে পৌঁছে যাবে, সেগুলো পরিচালনা করার দায়িত্ব হলো মার্কেটিং গ্রুপের কাজ। আমরা ৪৫ লক্ষ লোকের মধ্যে ডায়মন্ড, সিনিয়র পিএইচডি, পিএইচডি, এক্সিকিউটিভ, বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ সবাই মিললে যে আমরা ৪৫ লক্ষ লোক আছি, তারা প্রত্যেকে কিন্তু একজন একজন মার্কেটিং অফিসার বা মার্কেটিং কর্মকর্তা। যে কোম্পানির ৪৫ লক্ষ মার্কেটিং কর্মকর্তা বা কর্মচারী থাকে, সেই কোম্পানির কি নতুন করে চিন্তা করার কোনো প্রয়োজন আছে? একটা কমিটি মাননীয় হাইকোর্ট করে দিচ্ছেন আমাদেরকে ১৫, ১৬, ১৭ জন, ১৮ জন, ২ জনে। ঠিক আছে, তারা শুধু এই কয়েকজন মিলে সারা দেশের এত সম্পত্তি, এত লোকের প্রপার্টি তারা দেখাশোনা করবে, এটা তো অবাস্তব। এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রস্তার গ্রুপ বা যমুনা গ্রুপ বা তার তো ছোট কোম্পানি, এগুলো তো অনেক বড় কোম্পানি। এছাড়া একটা ছোট কোম্পানি, যে কোম্পানির মধ্যে ১৫-২০ জন লোক থাকে, এর মধ্যে ১৫-২০ জন ডাইরেক্টর থাকে। তারা একটা কোম্পানি চালায়, যার প্রপার্টি থাকে সামান্য লিমিটেড, কিছু ঘর বাড়ি থাকে, জায়গা জমি থাকে, কিছু হাঁস মুরগি গরু বাছুর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সম্পদ থাকে, তারা সেটা পরিচালনা করে। আজকে যদি আমরা এভাবে মনে করি যে আমরা এই সারা বাংলাদেশের এত বড় একটা প্রতিষ্ঠানকে, এত বড় একটা গ্রুপকে মাত্র কয়েকজন ডাইরেক্টর মিলে পরিচালনা করবো, এটা কোয়াইট ইম্পসিবল। আমি মনে করি না কোনোদিন সম্ভব হবে। তার কারণ আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি দেখেছি বাটা শু কোম্পানিতে, বাটার ১০৪টা দেশে বাটা কোম্পানির কোম্পানি ছিল। কোম্পানি ছিল সেই কোম্পানিগুলো, প্রত্যেকটা কোম্পানির একটা করে বোর্ড অফ ডাইরেক্টর। সেই বোর্ড অফ ডাইরেক্টর সেই কোম্পানি সেই দেশে এবং সারা বিশ্বের কিন্তু একজন পরিচালক ছিল। তারপরে একটা প্রত্যেক রিজনে, যেমন এশিয়া রিজনের মধ্যে একটা অফিস ছিল, সেই রিজনের একজন রিজনাল কোঅর্ডিনেটর ছিল, ডাইরেক্টর ছিল বা চেয়ারম্যান ছিল। আবার উনার নেতৃত্বে এরকম ১০টা ১৫টা কোম্পানি ছিল, তারা এই প্রত্যেক দেশে কোম্পানি পরিচালনা করতো। এই কোঅর্ডিনেটর এটা দেখাশোনা করতো। এরকম করে করে সারা বিশ্বে ১৬০টা দেশে, এরকম ইন্ডিয়াতে ছিল ৬টা কোম্পানি, বাংলাদেশে ছিল ২টা কোম্পানি, এরকম করে বিশ্বে ১০৪টা দেশে কতগুলি কোম্পানি ছিল।
এগুলো কিন্তু একটা লোক পরিচালনা করে নাই, বহু লোক দ্বারা এগুলো পরিচালিত হয়েছে। তা ঠিক ডেস্টিনিকে যদি আপনি চিন্তা করেন এককভাবে, ডেস্টিনি ইটসেলফ 104টা কোম্পানির চেয়ে বড় কোম্পানি। ওয়ার্ল্ডের 104টা কোম্পানির চেয়ে ডেস্টিনি ইটসেলফ একটা বড় কোম্পানি। যে কোম্পানির মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, গ্রুপের সদস্য আছে, এবং যেমন মাল্টিপারপাস একটা সদস্য, রিপ্রেজেন্টেশন একটা সদস্য, এরকম আরো অনেকগুলো সদস্য মানে গ্রুপ কোম্পানির সদস্য আছে, যার মধ্যে 45 লক্ষ লোক আছে। 45 লক্ষ লোকই কিন্তু মার্কেট বিপণন কেন্দ্রে, বিপণন কর্মকাণ্ডে জড়িত এই লোকগুলোকে ইউটিলাইজ করা হচ্ছে না। এখন আপনারা যারা বোর্ডে আছেন তারা পরিচালনা করছেন ডেস্টিনি গ্রুপকে। ডেস্টিনি গ্রুপের যে মূল যে শক্তি, জনবল, যে ডেস্টিনি গ্রুপের যে মূল শক্তি জনবল, যারা নাকি এই কোম্পানি গড়ে তুলছে ধীরে ধীরে, আজকে এই কোম্পানির গ্রুপ এই 45 লক্ষ লোক যদি না থাকতো, আপনারা এই ডাইরেক্টর হইয়া বা এই বোর্ড হইয়া কি করতেন? বোর্ডের কাজটা কি ছিল? বোর্ডে কোনো কাজ ছিল? কোনো কাজ ছিল না। এই গ্রুপ হয়েছে, কোম্পানি বড় হয়েছে, সারা দেশে প্রসারিত হয়েছে, অনেক বড় একটা কোম্পানি হয়েছে, অনেক সম্পত্তির মালিক হয়েছে। আজকে আপনার গ্রুপ কাজ করছেন, কিন্তু এই কাজ ইনএক্টিভ হয়ে যাবে যদি, সরি 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 জায়গা। আচ্ছা, আমাদের মাঝার সাহেবের মনে হয় মাঝার সাহেবের মোবাইলে মনে হয় ফোন এসেছে আরকি। যাই হোক, আমি যেটা বলছিলাম, দেখেন, মানে আমাদের এই যে এত সম্পদ, আমাদের এই যে এত অ্যাসেট, এগুলোর রক্ষণাবেক্ষণ এবং তদারকি সবকিছুর জন্য জনবলের প্রয়োজন। এই জনবলের সাথে যদি কানেক্টেড আমাদের প্রতিষ্ঠান না হতে পারেন, তাহলে সেটা আমাদের মাঝার সাহেব চলে এসেছেন। আমরা ওনাকে আমরা আবার নিয়ে আসছি। যে কোনো কারণে জি, হোক লাইনটা কেটে গেছিল, দুঃখিত। তো জি, জি। তো সেই জন্যই বলি যে যার একটা জিনিস জানবেন, ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় হলো বিপণন কর্মী। বিপণন কর্মী এবং বিপণন কর্মীদের সমন্বয়ে গঠিত বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন দেশে, বিভিন্ন বিভিন্ন জায়গায় কমিটি গঠন করা এবং পরিচালনা করা। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, যেমন বিল গেটসের যে কোম্পানি এবং অ্যামাজনের যে কোম্পানি, হ্যাঁ, অ্যামাজনের যে কোম্পানি সারা ওয়ার্ল্ডে এখন ছড়ায় গেছে, কিভাবে ছড়ায় গেছে তার বিপণন জনাব মাজহারুল ইসলাম, আপনার নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম হচ্ছে। জি, আমাদের মাজহারুল সাহেবের নেটে মেবি প্রবলেম হচ্ছে। উনি কিছুক্ষণের মধ্যে আশা করি আবার আমাদের সাথে যুক্ত হবেন। তো যেই কথাটা আমি বলছিলাম যে আমাদের এই ৪৫ লক্ষ জনবল, এই জনবলকে যদি আমাদের সাথে সম্পৃক্ত করা না যায়, বর্তমান পরিচালনা পর্ষদ এককভাবে কান্ট্রি ওয়াইজ এই সমস্ত কিছু মনিটরিং করতে গেলে ওনাদের কান্ট্রি ওয়াইজ একটা সেটআপ লাগবে। তো আমি বর্তমান পরিচালনা পর্ষদের কাছে অবশ্যই আমরা অ্যা আশা করব এবং আমি বিশ্বাস করি যে ওনারা সেই ধরনের পদক্ষেপ ইনশাআল্লাহ নিবেন। মাজহারুল ইসলাম সাহেব আবারও চলে এসেছেন। ওনার নেটে মনে হয় প্রবলেম ছিল। উনি আমাদের সাথে চলে এসেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে ওনাকে আবার কানেক্ট করব। জি, জি, মাজহার সাহেব, আপনার ইনশাল্লাহ। জি, মোবাইলে ফোন এসেছিল মনে হয়। হ্যাঁ, মনে হয় আমি ফোন আচ্ছা, ধরছি না আচ্ছা, আচ্ছা। যাই হোক, এখন। আমরা এখন এখন জি, এখন এখন আপনি যে আমি এ আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, আপনাকে একটু জি, ইন্টারাপ্ট করবো, যে আমি একটা কথা বলতেছিলাম আমরা যে এটা আমরা আর আজকে ছয় আমরা আর ৫ মিনিটে আমাদের প্রোগ্রামটা শেষ করব ইনশাআল্লাহ।
জি, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আমি যে কথাগুলো বললাম যে আজকে বিশ্বের যে বিভিন্ন কোম্পানির এক্সাম্পল দিলাম, আজকে এই বিশ্বের এই কোম্পানিগুলোর তুলনায় ডেস্টিনি গ্রুপ কিন্তু কোনো অংশে কম না। তবে সেই সেই ক্ষেত্রে যদি কমিটি না হয়, বিভিন্ন কমিটি না হয়, সম্পত্তি সংরক্ষণের জন্য বিপণন কর্মীদেরকে যদি ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু ডেস্টিনি কিন্তু যে লক্ষ্যে কাজ করছে সেই লক্ষ্য কিন্তু অর্জিত হবে না। সেই লক্ষ্য অর্জন করা খুব কঠিন হবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি যে বিপণন কর্মীদেরকে কাজে না লাগালে ডেস্টিনির যে কার্যক্রম পরিচালনা করা খুব কঠিন হবে। তা ডেস্টিনির কার্যক্রমটা হলো বিপণন কেন্দ্র ভিত্তিক, বিপণন কার্যভিত্তিক। বিপণন বিপণনটাই হলো ডেস্টিনির মূল কর্মকাণ্ড। তো ডেস্টিনি গ্রুপের মূল কর্মকাণ্ড যদি বিপণন কার্যক্রম হয়, এই বিপণন কার্যক্রম এখান থেকে বাদ দেওয়া হয়েছে। এই বিপণন কর্মকাণ্ডকে, বিপণন কর্মীদেরকে একদম টোটালি এই কার্যক্রম থেকে বাইরে রাখা হয়েছে। এটা কোনোভাবেই সম্ভব না বিপণন কর্মীদেরকে বাইরে রেখে ডেস্টিনিকে পরিচালনা করা। ডেস্টিনি একটা বিশাল কোম্পানি, প্রতি ঘরে ঘরে এটার অঙ্গ সংগঠন আছে, প্রতি ঘরে ঘরে সদস্য রয়েছে। আজকে যদি সারা দেশে যদি বিভিন্ন পর্যায়ের কমিটি না করা হয় এবং সেই কমিটির পরিচালনায় থাকুক এই বোর্ড, বিভিন্ন ভাবে পরিচালনা করুক, অসুবিধা নাই। কিন্তু যদি ছোট ছোট কমিটি করে যদি সম্পত্তি সংরক্ষণের জন্য দায়িত্ব না দেওয়া হয়, তাহলে কমিটির পক্ষে পরিচালনা করা খুবই কঠিন হবে। এটা আমি দেখতেছি, কমিটির বছর তো কম হয় নাই, 1-1.5 বছর তো হয়ে গেছে। তো ইতিমধ্যে যখন এখনো যেহেতু ও এরা এত দূরও আগায় নাই, তাহলে বোঝা যাচ্ছে যে কমিটির পক্ষে একা করা সম্ভব না। কমিটির বোঝা উচিত, কমিটি চিন্তা করা উচিত যে এই কমিটি প্রতিষ্ঠানে যারা জড়িত ছিল বা জড়িত আছে, বা যারা এই কমিটির এই কোম্পানির সদস্য, বা যারা বিপণন কর্মী, বা যারা ডেস্টিনির এক্সিকিউটিভ, বা ডেস্টিনির লোক, বা ডেস্টিনির সদস্য, বা বিভিন্ন পর্যায়ের কর্মী, তাদেরকে বাদ দিয়ে কিন্তু ডেস্টিনি চলতে পারে না। ডেস্টিনি কিন্তু একটা চলতে পারে না। কোনো প্রতিষ্ঠানে শুধু বোর্ড দিয়ে চলে না, তার বিভিন্ন পর্যায়ের কর্মী দ্বারা কিন্তু চলে। আর ডেস্টিনি তো বিশাল বড় একটা কর্মী নির্ভর কোম্পানি, একটা বিপণন কর্মী নির্ভর কোম্পানি। এই বিপণন কর্মীদেরকে কাজে লাগাতে হবে, তবেই কোম্পানি ভালোভাবে চলবে বলে আমি মনে করি। এবং আমি আশা করি আমাদের মাননীয় বোর্ড এটা খুব বিচক্ষণের সহিত বিবেচনা করবেন এবং এই কার্যক্রমকে অন্তর্ভুক্ত করবেন, এবং এইভাবে যদি পরিচালনা করেন তো খুব তাড়াতাড়ি আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো বলে আমি আশা করি। আমি আজকে আর প্রোগ্রামটা বড় করতে চাই না। আমি আশা করি আপনার প্রতি সময় খুব কম, আর বেশি দীর্ঘায়িত করা ঠিক হবে না। কথা তো একটাই যে এটাকে পরিচালনা করার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিপণন কর্মীদেরকে সংশ্লিষ্ট করতে হবে বা সংযোগ করতে হবে। সেটাই হলো আমাদের মূল বক্তব্য। তো সেটা যদি মূল বক্তব্য হয়, আশা করি এটা মাননীয় বোর্ড বিবেচনা নিবেন, বিবেচনা নিয়ে সেভাবে কার্যক্রম পরিচালনা করবে, এটি আমরা আশা রাখি। ঠিক না? এটাই আমরা আশা রাখি। তো সেই জন্যই আবারও বোর্ডকে বিনীতভাবে অনুরোধ করে এইভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য, বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন করে কার্যক্রম পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। জি, ধন্যবাদ। আমরা উপসংহারে ১ মিনিটে আমরা একটি ছোট্ট বিষয় শেয়ার করতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হলো মাল্টিপারপাস এর রায় তো হলো। তো ট্রি প্ল্যান্টেশন এর রায়ও চলছে, শুনানিও চলছে। আজকেও ট্রি প্ল্যান্টেশন এর একটা শুনানি যাচ্ছে। তো আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হচ্ছে, ট্রি প্ল্যান্টেশন এর মতো করেই মাল্টিপারপাস এও কিন্তু ওই যে সাক্ষীদের শুনানি শেষে আইওদের শুনানি হবে। তারপরে রায় লেখার একটা সময় যাবে এবং একটা প্রক্রিয়া শেষে হয়তো ১২ মাস ৬ লেগে যেতে পারে। তারপরে কিন্তু ট্রি প্ল্যান্টেশন এরও রায় হবে। এবং আমার ধারণা মানে ট্রি প্ল্যান্টেশন এর রায়েও রফিকুল আমিন সহ বাকি আসামি যারা আছেন তাদের প্রত্যেকের বড় মাপের সাজা হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। তবে বাকিটা রায় হলে পরেই বোঝা যাবে। তো তার মানে মালিক পক্ষে যারা আদালত কর্তৃক মানে মামলায় আছেন, ওনাদের পক্ষে খুব সহসাই সমস্ত জটিলতা থেকে বের হয়ে আসা কিন্তু সম্ভব হবে বলে আমার মনে হয় না। যার কারণে বর্তমান পরিচালনা পর্ষদ সহ বাকি সবার দ্রুততম সময়ে আরো কাজকে গতিশীল করা উচিত। কারণ আইনি প্রক্রিয়ায় আমাদের পূর্বের যারা মালিক পক্ষ ছিলেন তাদের জটিলতা এটা খুব সহসাই যে দূর হয়ে সব আবার ঠিক হয়ে যাবে এটা আমি মনে করি না। ইট উইল টেক ফিউ টাইমস, সময় লাগবে। এবং মাল্টিপারপাসের মতো করে ট্রি প্ল্যান্টেশনের মামলাতেও কিন্তু আসামিদের বড় মাপের সাজা হবে। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার অবজারভেশন, এটা আমার
বলছে যেটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ব্যাপারে ১ মিনিটের একটি বক্তব্য দিয়ে জনাব মাঝারুল ইসলাম আজকের বক্তব্য আমরা শেষ করব। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। টি প্ল্যান্টেশনের তো যে কথা হয়েছিল তখন আমরা শুনেছি। আমি যখন জয়েন করেছি 10 সালে টি প্ল্যান্টেশনের মূল কার্যক্রম কিন্তু এর আগে অনেকটা শেষ হয়ে গেছে বলে আমার ধারণা ছিল। টি প্ল্যান্টেশনে 6 সালে আরম্ভ হয়ে এটা খুব সম্ভবত 6 সালে আরম্ভ হয়ে 10-12 সাল পর্যন্ত টি প্ল্যান্টেশনের কার্যক্রম অনেক আগায় গেছে এবং প্রচুর টাকা বিনিয়োগ হচ্ছে। তো তখন তাদের যে শর্ত ছিল সেই শর্ততে কিন্তু টি প্ল্যান্টেশনের টাকা ফেরত দেওয়ার টাইম কিন্তু তখনই চলে গেছে। আর ইতিমধ্যে আরো 10-12 বছর চলে গেছে, তাদের টাকা ফেরত দিতে হবে। তো এটা একটা জটিলতা আছে এখানে। সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য যারা কমিটিতে ছিল, আগে কমিটি পরিচালনা করছে, তারা লায়েবল, তাদের বিরুদ্ধে মাননীয় কোর্টে বিচার বিচার করছে। বিচার কার্য চলাকালীন সময়ে বিভিন্ন সাক্ষী সাক্ষীগণ সাক্ষী দিচ্ছেন। এই সাক্ষীর এক পর্যায়ে বিচার কার্য শেষ হবে। শেষ হওয়ার পরে যে যে আপনার কি বলে রায় হবে, সেই রায়ের জন্য সময় লাগবে। এটা একটা দীর্ঘ দীর্ঘ স্থায়ী প্রোগ্রাম। এটা তো মাননীয় হাইকোর্ট যেভাবে সিদ্ধান্ত নেবে, মাননীয় কোর্ট যেভাবে সিদ্ধান্ত নেবে, তা আমাদের কথা কিছু হবে না। কাজে সেটা তার মতো চলবে। আর ডেস্টিনির কার্যক্রম যে বোর্ড আমাদেরকে মাননীয় হাইকোর্ট নির্ধারণ করে দিয়েছেন, সেই বোর্ড তার কার্যক্রম চালিয়ে যাবেন। বোর্ডের তো অধিকার আছে শিখাবে, সেই কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমি বোর্ডকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। যত তড়িৎ গতিতে কাজ চালিয়ে যাবেন তত আগায় যাবে। এবং সেই রিপ্রেজেন্টেশনের মামলা যাই হোক না কেন, সেটা সেই মামলার ব্যাপার, রায়ের ব্যাপার, কিন্তু কোর্টের ব্যাপার, আইনের ব্যাপার, সেটা আমাদের কিছু বলার নেই। সেটা কোর্টের কাজ কোর্টের মতো করে চলবে, আইনের কাজ আইনের মতো করে চলবে। সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। বক্তব্য হলো আমাদের বর্তমান কার্যক্রম যারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন বর্তমান পরিচালনা বোর্ড। সেই জন্য যে কথাগুলো বলা হলো, যে কমিটিগুলো করার জন্য বলা হলো, সেগুলো আপনারা যদি করেন তাহলে কাজটা খুব আগায় যাবে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আবারও অনুরোধ করছি, আপনারা সেই কার্যক্রমের সাথে এই বৃহত্তর আকারে সারা দেশে বিভিন্ন পর্যায়ে কমিটি করে কার্যক্রমকে আরো তড়িৎ গতিতে আগায় নিয়ে যেতে হবেন। এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ জনাব মাঝারুল ইসলাম। প্রায় দীর্ঘ ১ ঘন্টা সময় আজকের এই প্রোগ্রামে আপনি দিয়েছেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং নেক্সট এ আরো যেকোনো একটি এপিসোডে আপনাকে আমরা অতিথি হিসেবে আপনার মূল্যবান সময় পাবো, এই প্রত্যাশা রাখছি। তো আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকের ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। সবার সাথে আবারও নেক্সট লাইভে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।